আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ইতিমধ্যে হয়তো অনেকে জেনেছেন, আবার অনেকে জানেননি যে একটা বড়সড় সার্কুলার হয়ে গেছে। কোথায় হয়েছে? চিটাগং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যেটা অনেকের স্বপ্নের একটা জায়গা। অনেকে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি বা আদার্স পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। এখন একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে মাস্টার্স করার ইচ্ছা। তো আসলে এই ভিডিওটা তাদের জন্য। এখানে মূলত মাস্টার্সের বিষয়ে আলোচনা করা হইলেও সার্কুলারটা মানে মাস্টার্স অ্যাডমিশনের জন্য এবং পাশাপাশি আপনার পিএইচডির জন্য এবং পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা আর্থকোয়াক ইঞ্জিনিয়ারিংয়ের উপর। তো যাই হোক, আমরা সেই আলোচনায় যাব না। আমাদের মূল বিষয়টা হচ্ছে মাস্টার্সকে ঘিরে। তো আসলে কোন কোন ডিপার্টমেন্টে আমরা মাস্টার্স করার সুযোগ পাবো এবং খরচ কত, রেগুলার না প্রফেশনাল এগুলা, তারপর ক্রেডিটের মধ্যে থিসিস কত ক্রেডিটের থাকতে পারে, সিট কত। তো অনেক রকমের প্রশ্ন আমাদের থেকে যায়। তো আসলে সব প্রশ্নের উত্তর সার্কুলারে দেয়া থাকে না, বা এটার জন্য অনেক সময় নষ্ট হয়, অনেককে জিজ্ঞেস করতে হয়। তো আশা করি প্রিয় ইনফোতে আপনারা খেয়াল রাখলে এরকম অনেক ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। বিগত সময়েও অনেক ইনফরমেশন প্রোভাইড করা আছে বিভিন্ন ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা ভার্সিটি সহ। তো এখন আসুন মূল বিষয়ে ফেরা যাক। এখানে ডিপার্টমেন্টগুলো দেখতে পাচ্ছেন, ট্রিপলি, সিএসসি, সিভিল ইঞ্জিনিয়ারিং সহ আরও অনেক ডিপার্টমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট, আরও অনেক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে। এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলোর পাশাপাশি কিছু কি বলবো, মানে জেনারেল টপিক বা জেনারেল বিষয়গুলো এখানে আছে, যেমন ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স। তো আসলে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আসলে ওখানকার স্টুডেন্টরাই শুধু সুযোগ পাবে না, মানে ওই রিলেভেন্ট যে সাবজেক্টগুলো আছে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে ফিজিক্সের স্টুডেন্ট শুধু মাত্র যে ফিজিক্স ডিপার্টমেন্টে মাস্টার্স করার সুযোগ পাবে, বা ম্যাথের স্টুডেন্ট যে শুধু ম্যাথে মাস্টার্স করার সুযোগ পাবে, বিষয়টা তা না। আমি যদি একটু ভেঙে বলি তাহলে এভাবে বলতে হয় যে যে স্টুডেন্টটা ইকোনমিক্সে গ্র্যাজুয়েশন করেছে চাইলে ম্যাথে মাস্টার্স করতে পারবে, স্ট্যাটিস্টিক্সে গ্র্যাজুয়েশন করেছে চাইলে ম্যাথমেটিক্সে মাস্টার্স করতে পারবে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। যে কেমিস্ট্রিতে পড়াশোনা করেছে সে তো কেমিস্ট্রিতে মাস্টার্স করতে পারবে ইনশাল্লাহ। এবং সাথে সাথে যে ফার্মেসিতে পড়েছে, বায়োকেমিস্ট্রিতে পড়েছে, তার জন্য সুযোগ থাকছে। এবং ফিজিক্সে অ্যাপ্লাইড ফিজিক্স, ফিজিক্স রিলেভেন্ট যে সাবজেক্টগুলো, সেই সাবজেক্টগুলো ফিজিক্স ডিপার্টমেন্টে মাসাজ করার সুযোগ থাকছে। তো আমার বলার উদ্দেশ্য ছিল এটাই। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আসুন, ইনস্টিটিউটগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এগুলো আর বলে সময় নষ্ট করব না। তো আসলে এলিজিবিলিটি, তো আসলে আমরা যারা এখানে এসেছি বা মাস্টার্স করতে চাচ্ছি, এই পর্যন্ত এসেছি, তারা কয়েকটা ধাপ অতিক্রম করেছি। তো এই ধাপগুলোর মধ্যে এসএসসি, এইচএসসি, এই দুইটা ছোট ধাপ, মানে ছোট বয়স বা ছোট পর্যায়ে। তো এখানে অনেকে যাদের থার্ড ডিভিশন আছে তারা এখানে সুযোগ পাবে না। এছাড়া গ্র্যাজুয়েশন লেভেলে যারা 2.5 মেনটেন করতে পেরেছে আউট অফ 4, এবং 2.5 থেকে শুরু করে উপরে যাদের সিজিপিএ আছে তারা ইনশাল্লাহ এখানে আবেদন করতে পারবে। তো আশা করি এলিজিবিলিটি টেস্টে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছেন তারা আটকাবেন না। তো এরপরের যে পার্টটা আছে সেটা আমরা খেয়াল করব। সেটা হচ্ছে কত ক্রেডিটের কোর্সগুলো। তো এখানে আসলে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। আমি একটা ডিপার্টমেন্ট রিসার্চ করে বা সেখান থেকে তথ্য নিয়েই বলছি। যে মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলোর কথা বলি যদি, তাহলে এখানে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে এমএসসি ইঞ্জিনিয়ারিং, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। তো এগুলোর ব্যাপারে বিগত এমআইএসটিতে বা অন্যান্য জায়গার ব্যাপারে আমি কথা বলেছি এই বিষয় নিয়ে, তাই আর এই বিষয় নিয়ে ভেঙে বিশ্লেষণ করব না। তো এখানে 36 ক্রেডিটের মূল কোর্সটা। তো এখানে আসলে থিসিস কত থাকছে, ইঞ্জিনিয়ারিং এবং এমএসসি ইঞ্জিনিয়ারিং দুইটাতেই হচ্ছে আপনার 36 ক্রেডিটের যে মূল কোর্সটা। এখানে এখন থিসিসের ভাগটা আমি বলতে যাচ্ছি। তো প্রথমে এমএসসি ইঞ্জিনিয়ারিং একটা বলি।
এখানে 18 ক্রেডিটের আপনাকে রিসার্চ করতে হবে। আপনি যদি একদম রিসার্চ মাইন্ডের হয়ে থাকেন তাহলে আমি বলবো আপনি অবশ্যই এমএসসি ইঞ্জিনিয়ারিংটা চুজ করবেন। আর যাদের রিসার্চটা মোটামুটি ইন্টারেস্ট আছে কিন্তু হাইলি ইন্টারেস্টেড না, তো আমি তাদেরকে বলবো আপনারা ইঞ্জিনিয়ারিংটাতে এনরোল করার চেষ্টা করবেন। এখানে হচ্ছে আপনার 6 ক্রেডিটের রিসার্চ থাকে, বাকিটা হচ্ছে আপনার কি বলবো মানে কোর্সের রিলেভেন্ট যে ইগুলো আছে ওগুলো। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তো আমি সিএসসি ডিপার্টমেন্টকে কেন্দ্র করে তথ্যগুলো বললাম, কিন্তু আসলে মোস্ট অফ দ্য ডিপার্টমেন্টে খেয়াল করলে দেখবেন, আশা করি আমার এতদিনের ধারণা অনুযায়ী মোস্ট অফ দ্য ডিপার্টমেন্ট এইরকমই ক্রাইটেরিয়া হয়তো ফলো করে। তো যাই হোক, আমি একটা ধারণা থেকে মানে একটা ডিপার্টমেন্ট সম্পর্কে জেনে সেখানকার ধারণা থেকে বাকিদের ব্যাপারটা বলছি আর কি। তো চলুন এর পরের যে বিষয়টা সেটা নিয়ে কথা বলা যাক। সেটা হচ্ছে সিট নাম্বারটা। আসলে এখানে এই বড় সার্কুলারে অনেকে আবেদন করবেন, তো দেখা যায় অনেকের প্রিপারেশন অনেক স্ট্রং, আবার অনেকের প্রিপারেশন কম। দেখা যাচ্ছে সময় আছে মাত্র 1 মাস রিটেন টেস্টের জন্য। তো দেখা যায় কি যে যারা মানে 1 মাসের প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে চাচ্ছেন তারা অনেকেই জানার চেষ্টা করেন সিট সংখ্যাটা কত, বেশি হইলে দিতে চান, নাইলে অনেকে আবার মানে এনকারেজ হন না এই বিষয়ে। তো সেই জন্যই বলা। তো প্রথমে তারা 3টা ওয়েতে এখানে সর্ট আউট করে। আমি যদি সেই বিষয়গুলো একটু ভেঙে বলি, প্রথমে আপনাকে রিটেন টেস্টের জন্য মানে আপনি যে রিটেন টেস্টটা দিবেন এটার জন্য আপনি আবেদন করার পরে একটা লিস্ট তারা দিবে যে ইলিজিবল ক্যান্ডিডেট দোজ হু ক্যান সিট দ্য রিটেন টেস্ট। তো মানে তাদের ব্যাপারে আমি জাস্ট এতটুকুই বলবো যে আপনাদের যাদের হচ্ছে গিয়ে মানে পেপারসগুলো মানে যাদের একাডেমিক সার্টিফিকেটগুলো রেজাল্টগুলো এগুলো মোটামুটি ঠিকঠাক থাকবে, তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করবে, আশা করি স্ক্রিনিংয়ে বাদ যাবেন না। মানে এটা আমি এমআইএসটির ধারণা থেকে বলছি যে এরকম এমআইএসটিতেও একটা রিটেন টেস্টের আগে একটা দেয়, আপনার স্ক্রিনিংয়ের পর একটা লিস্ট দেয়। তো আশা করি এখানে বাদ যাওয়ার সম্ভাবনা খুব কম, আশা করি, আমার ধারণা থেকে বললাম। তো কুয়েটেও আশা করি এমনটাই হওয়ার কথা। তো এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে রিটেন টেস্ট। আমি সিএসসি ডিপার্টমেন্টে খোঁজ নিয়ে জেনেছি যে এখানে মোটামুটি রিটেন টেস্টে 27-28 জন সিলেক্টেড হয় ভাইবার জন্য। তো এর পরবর্তীতে ভাইবা থেকে আর কি মোটামুটি যাচাই বাছাইয়ের পরে যে ফাইনাল অ্যাডমিশনের জন্য যে লিস্টটা দেওয়া হয় সেখানে প্রিভিয়াস টাইমে আমি দেখেছি 27 জনের মতো সুযোগ পেয়েছে ভর্তি হওয়ার। তো একটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে বললো, অন্যান্য ডিপার্টমেন্টেও যেহেতু এটা একটা রেগুলার মাস্টার্স প্রোগ্রাম যতটুকু আমি জানি, তো সেক্ষেত্রে মানে সিট সংখ্যাটা আহামরি খুব বেশি কিছু হবে না, মানে এইরকমই হবে আশা করি। তো সিএসসি ডিপার্টমেন্টে যদি 27 হয়ে থাকে, অন্যান্য ডিপার্টমেন্টে রিলেভেন্ট হওয়ার আশা করি, মানে সিমিলার হওয়ার আশা করি আর কি। তো এর পরের যে পার্টটা আসতেছে সেটা হচ্ছে কস্টটা কত। তো আমি যতটুকু জেনেছি যে এটা একটা রেগুলার প্রোগ্রাম, আমার জানার বাইরে অনেক কিছু থাকতে পারে বা জানার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যটাই দেওয়ার। কিন্তু এখন আমি তো মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে না। তো আমার তথ্য সংগ্রহে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট আকারে যে জানেন জানাবেন, ইনশাল্লাহ সবাই উপকৃত হবে। তো এখানে মোটামুটি খরচ 20 থেকে 25 হাজার টাকার মতো পড়বে, অনেকটা বুয়েটের মতোই। তো আবেদন ফিস হচ্ছে 500 টাকা, আপনারা সার্কুলার দেখে জেনেছেন, ওখানে লিঙ্কটা দেওয়া আছে, তারপরে আমি স্ক্রিনে লিঙ্কটা দেখাচ্ছি। তো ইম্পর্টেন্ট ডেটসগুলো 27 তারিখে জুনের এখানে বিকাল 5টার মধ্যে আর কি অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে যাবে, অনলাইন যে অ্যাপ্লিকেশনটা তারা মানে করছে আর কি। তারপরে হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেট, ওই যে আমি বললাম রিটেন টেস্টের আগে একটা স্ক্রিনিং, তো ওইটা হচ্ছে আপনার 4 তারিখ জুলাইয়ের এই সময় ডেট মানে করবে আর কি, পাবলিশ করবে। এরপরে এক্সামের ডেটটা 9 তারিখ জুলাই মাসের। তো আশা করি 1 মাস সময় পাবেন ইনশাল্লাহ।
তো এই তো গেল সম্পূর্ণ বিষয়। তো এছাড়াও বুয়েট বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট, কোন কোন ডিপার্টমেন্টে কি হচ্ছে না হচ্ছে, খুঁটিনাটি বিষয়ে আমাদের ভিডিও করা আছে প্রিয় ইনফোতে। আর আমাদের গ্রুপের সাথে থাকবেন এবং প্রিয় ইনফোতে অবশ্যই যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।